প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন, আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা। শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নিয়ে সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি খবর নিয়ে। খবরটি হচ্ছে যে শেখ হাসিনা এখন কোথায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী আছেন, ফ্যান ফলোয়ার আছেন, তাদের মধ্যে খুশির বন্যা। ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি। সেই আপডেট হচ্ছে, নির্বাচনের জন্য 3 শর্ত পূরণের দাবি করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংস্কার প্রস্তাবের 16টিতে দ্বিমত পোষণ বিএনপির, বললেন সালাউদ্দিন আহমেদ। 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ। এছাড়া মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরত চেয়েছে ঢাকা। এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনা এখন কোথায়? একটা সূত্র বলছে, আমি সংবাদ মাধ্যমের ভাষায় কথা বলছি, একটা সূত্র বলছে যে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করলেও এর সত্যতা যাচাই করতে পারেনি। যে সংবাদ মাধ্যমটি এটি বলছে সেটি বলছে। তবে অনুসন্ধান অব্যাহত রেখেছে সংবাদ মাধ্যমটি। গত 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান, সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। 78 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 300 মামলার আসামি। এই বছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। কাজে এই শেখ হাসিনা আসলে কোথায়? হঠাৎ করে নতুন এমন একটা সংবাদ দেখলাম, শুনলাম, তিনি তো আসলে ভারতেই আছেন, কিন্তু বলা হচ্ছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে দেখা গেছে। আসলে সেগুলো গুজবই হবে, কারণ তিনি এখন পর্যন্ত ভারতেই আছেন এবং চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তিনি ভারতীয় চিকিৎসায় নিচ্ছেন। এছাড়া অন্য কিছু ভাববার কোনো অবকাশ নেই। ভারতেই আছেন, ভারতেই থাকবেন এবং কড়া নিরাপত্তায় আছেন। কোথায় আছেন আজ পর্যন্ত ভারতীয় কোনো সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বিশ্বের কোনো সংবাদ মাধ্যম কোন বাড়িটাতে আছেন সেই বাড়িটার একটা ছবি পর্যন্ত তুলতে পারেননি। ছবি তুলে সংবাদ মাধ্যমকে জানাতে পারেননি, এই যে দেখুন এই বাড়িতে বাংলাদেশের এক সময়ের প্রধানমন্ত্রী বসবাস করছেন। কি বিস্ময়কর নিরাপত্তা, একবার চিন্তা করুন। ভারত সরকার কিভাবে তাকে নিরাপত্তার বলয়, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আমার তো ধারণা তিনি যে বাড়িতে বসবাস করেন তার আশপাশের হয়তো 2-1 কিলোমিটার এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটি অবাক লাগে খানিকটা, যে বিস্ময়কর লাগে যে মানুষ, অন্ততপক্ষে মানুষের মধ্যে সাপোর্টিং স্টাফ, এটা সেটা বিভিন্ন লোকজনের মধ্যে কোনো আলোচনা হয় না যে ওই বাড়িটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বাংলাদেশের। কিন্তু কোনো ক্লু নেই কোথায় আছেন তিনি। কোনো ধরনের কোনো মাধ্যম দিয়ে কোনো জানবার উপায় নেই যে এই জায়গাটায় আছেন। যদি জানবার উপায় থাকতো, আজকে মাল্টিমিডিয়ার যুগ, আজকে মূলধারার গণমাধ্যমে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্ততপক্ষে চলে আসতো যে শেখ হাসিনা এই জায়গাটিতে আছেন। এটি কিন্তু আজকের পৃথিবীতে, অন্ততপক্ষে 2025-এর এই মারাত্মক অগ্রগামী পৃথিবীতে যে শেখ হাসিনা কোথায় আছেন 9 মাসে উদ্ধার করা সম্ভব হয়নি। এটি কিন্তু চারটিখানি কথা নয়, এটি বলবো যে ভারতের বিরাট সাফল্য। ভারত যদি চায় আসলে কত কি করতে পারে। এই যে শেখ হাসিনার অবস্থান যে জানতে দেয়নি পৃথিবীকে, বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশের থেকে বড় বড় রথী মহারথী আছে, সেই রথী মহারথীরাও জানে না যে শেখ হাসিনা ভারতের আসলে কোথায় আছেন। দিল্লিতে আছেন নাকি ভারতের অন্য কোনো শহরে আছেন কেউ জানে না, কিন্তু তিনি ভারতে আছেন
এবং চিকিৎসা নিয়ে যেটি বলা হচ্ছে, তিনি আসলে ভারতেই আছেন, ভারতেই চিকিৎসা নিচ্ছেন। আজ পর্যন্ত তার একটা ছবি প্রকাশ হয়নি, আজ পর্যন্ত তার একটা ভিডিও প্রকাশ হয়নি। খানিকটা কিন্তু বিস্ময়কর। আমি তো বিস্মিতই হচ্ছি। আমি এই কারণেই বলছি, এই অর্থেই বলছি, আজকে 2025-এ আমরা অবস্থান করছি কিন্তু প্রযুক্তির উৎকর্ষতার সর্বশ্রেষ্ঠতম যুগে। জানি না এর থেকে প্রযুক্তি আর কি শ্রেষ্ঠ হবে আরো 100 বছর পর বা 50 বছর পর, আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আমি জানি না। কিন্তু এই উৎকর্ষতার জায়গায় একটা মানুষ কোথায় আছেন সেটি জানা যাচ্ছে না। এই যে সম্প্রতি আজকেই যেটি জানলাম যে তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এটি ভুল। তিনি ভারতেই আছেন, এটি হচ্ছে সঠিক। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনের জন্য 3 শর্ত পূরণের দাবি করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংস্কার প্রস্তাবের 16টিতে দ্বিমত পোষণ বিএনপির বললেন সালাউদ্দিন আহমেদ। আজকের এই পর্বে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমরা দেখছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিক সম্মেলন করেছেন, আর সেই সাংবাদিক সম্মেলনে তিনি সেই 3টি শর্তের কথা নির্বাচনের জন্য বলেছেন। আমরা শর্তগুলো একটু সর্বপ্রথমে তুলে ধরছি আপনাদের সামনে। জাতীয় নির্বাচনের আগে জাতীয় প্রত্যাশা পূরণ অনুযায়ী 3টি ম্যান্ডেট বাধ্যতামূলক শর্ত পূরণের দাবি জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি 2026-এর সময়সীমা কঠিন নয়। এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে যদি শর্ত পূরণ হয়। দাবিগুলো হয় সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি। এখানে 3টা শর্ত তিনি দিয়েছেন। একটা হলো সংস্কার, 2 নাম্বার হলো ফ্যাসিবাদের বিচার, 3 নাম্বার হলো সঠিক নির্বাচনের পদ্ধতি। তাহলে আমরা কি বেসঠিক পদ্ধতিতে আছি কিনা, আর সেই সংস্কার আর ফ্যাসিবাদের বিচার বাকি রাজনৈতিক দলগুলা চান কিনা, এটাই হয়তোবা ওনার বক্তব্য বা ওনার কথা। আমরা তাহলে এরপরে যা লিখেছে, বৃহস্পতিবার 17 এপ্রিল ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি ইউরোপ থেকে ফেরত এসেই বলেছিলেন, আমি সাংবাদিক সম্মেলন করে ইউরোপ সফর সম্পর্কে সবকিছু বলবো। জামাতের আমির বলেন, তারা দেশি বিদেশি আমাদের দেশের নির্বাচন নিয়ে জানতে চেয়েছে। যারা বিদেশ থেকে এসছে, 2 জন অতিথি, তাদের কথা বলেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে নির্বাচন নিয়ে জামাতের মতামতও জানতে চাওয়া হয়। সেই হিসাবে তারা বলেছেন, এই নির্বাচন কখন কিভাবে হবে। আমরা বলেছি, অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যেই পরিবেশ এসেছে, সেই পরিবেশ 3টি ম্যান্ডেট জিনিস দাবি করছে। প্রথমত হলো দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। 1 নাম্বার দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। রাজনীতিতে মৌলিক সংস্কার মানে রাজনীতিতে একটি নতুনত্ব আসবে। পুরাতন ভাবধারা থেকে বাংলাদেশের রাজনীতিতে সংস্কার হলে কি হবে, পেশি শক্তির ক্ষমতা কমে যাবে। দলীয় ম্যান্ডেটে শুধুমাত্র মানুষ সংসদে যাবে না, তখন শিক্ষিত, মার্জিত এবং মেধাবী আন্তর্জাতিক মানের স্কলাররা সংসদে যাবে, বা সংসদের উচ্চকক্ষ সিস্টেম থাকবে। সেখানে আমাদের দেশের যে আন্তর্জাতিক মানের ব্যক্তিরা আছেন, বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা করছেন, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, ইঞ্জিনিয়ার আছেন, আন্তর্জাতিক ব্যারিস্টার আছেন, বিভিন্ন অঙ্গনে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা পর্যন্ত যদি আমরা তাকাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাতে, বিভিন্ন আর্কিটেক্টে আমরা দেখতে পাই যে বাংলাদেশে আমাদের বাংলাদেশিরা অনেক ভালো অবদান রাখছে। তাদেরকে কিভাবে বাংলাদেশে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কাজে লাগাচ্ছেন, সেটা যদি আমরা বড় আকারে সংসদের মাধ্যমে, উচ্চ কক্ষের মাধ্যমে সেই সংস্কারের দিকে তাকাই বা সেই সংস্কারের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে এটাই হবে আগামীকাল সোনার বাংলাদেশ। 1971 সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বাংলাদেশ। এছাড়া মুক্তিযুদ্ধের আগের পাওনা ফেরত চেয়েছে ঢাকা। এ ব্যাপারে আরও আলোচনার কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত।
প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের নেতৃত্ব দেন জসিমউদ্দিন ও আমনা বালুচ। সকালের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা, তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। সচিব জানান, দুই দেশের স্থবির সম্পর্ক গতিশীল করতে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো ছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের, তার একটা হিসেব অনুযায়ী 4,000 মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। হঠাৎ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন, জামাত আমাকে দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে। বন্ধু হিসাবে হোক, প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক, জামাতই হবে বিএনপির আসল বন্ধু। সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত। বিএনপি ঐক্যবদ্ধ, এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক। এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন। যেই গুলমাল কথাই সাংবাদিকদের প্রশ্নের জবাবও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই। আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আলমগীর গংদের সময় শেষ বিএনপি থেকে। বিএনপিতে চলে আসবে তারুণ্য নেতারা, যারা দেশপ্রেমী নেতা, ভারত বিরোধী নেতা, তারাই আসবে শীর্ষস্থানে আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএনপির সেই মূল ধারার মানুষ, যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে, চরিত্রে, ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএনপির মাঝে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমি বলবো যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্ক আবারও ফেরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা জিয়া। 1991 আমি প্রথমবার ভোটার, 1991 সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি। সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে 1991 134টা আসন পেয়ে বিএনপি পড়েছিলেন বিপাকে। অপরদিকে আওয়ামী লীগ 100 আসনের নিচে পেয়েছিলেন দ্বিতীয় রানার্স আপ। তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির এরশাদ জেলে থেকে 35টি আসন পেয়ে। চতুর্থ হয়েছিলেন জামাত 18টি আসন পেয়ে। 134-এর সাথে 18 যোগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে 151 ক্রস করে। কিন্তু সেদিন জামাত কি সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে, জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন 1991 সালে। কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজী ল্যান্ডে। সেখানে গিয়ে তখনকার সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গুলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে, বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে। বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সমর্থনের উপরই দেশে একটি সরকার গঠন হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।